সকল বাহিনীর প্রধানদের সাথে যখন হাসিনা বৈঠক করে, যখন হাসিনাকে আহ, আহ, সময় বেঁধে ৪৫ মিনিট সময় বেঁধে দেওয়ার আগ মুহূর্তে, তখন পুলিশের প্রধান হাসিনার প্রস্তাবে রাজি হলো। অন্যান্য বাহিনীর প্রধানরা রাজি হয়নি। সেনা প্রধান, র্যাবের প্রধান, নৌবাহিনীর প্রধান এরা রাজি হয়নি, বা বিজিবির প্রধান। এই হাসিনা তাদের কাছে প্রশ্ন করে যে আমি শুধু পুলিশের প্রধানকে নয়, সকল বাহিনী কি, সকল প্রধানদের কি আমি এই পর্যন্ত এনে আপনাদেরকে এরকম পদবি দিয়েছি বা এরকম সম্মানিত করেছি, আপনাদেরকে আমি আপনাদের জন্য এত কিছু করলাম বা এত টাকা পয়সা বাড়ি গাড়ি দিলাম, তা আপনারা আমার হয়ে কাজ করবেন। এখন আপনারা শেষ সময় এসে দেশের আন্দোলনমুখী অবস্থা এটা দমাতে পারেন না, দেশের আন্দোলনকারীদেরকে গুলি চালাইতে পারেন না, তাহলে আপনাদেরকে এনে আমার লাভ হলো কি? তখন সকল বাহিনী বলেছে যে ঠিক আছে, এটা কোনো দলের আন্দোলন নয়, এটা দেশের জনগণের আন্দোলন হয়ে গেছে। সকল জনগণ এখানে রাস্তা নেমে এসে গেছে। এই মুহূর্তে তাদের উপরে গুলি চালানো আমাদের পক্ষে সম্ভব নয়, আমরা তাদের বিরুদ্ধে যেতে পারবো না। যদিও এই প্রস্তাবে পুলিশ প্রধান রাজি ছিল, অন্যান্য বাহিনীরা রাজি ছিল না। তখন শেখ হাসিনা সেনাপ্রধানের সাথে খারাপ আচরণ করে রেগে যায়। রেগে গেলে সেনাপ্রধান তার বোন রেহানাকে বোঝানোর চেষ্টা করে যে আপা, অন্তত আপনার বোনকে আপনি একটু বুঝান, বুঝিয়ে বলুন বর্তমান পরিস্থিতি এখন আমাদের কন্ট্রোলের বাহিরে। এখন কন্ট্রোলের বাহিরে আমরা বিভিন্ন তথ্যের মাধ্যমে জানতে পেরেছি ইতিমধ্যে গণভবনের চারপাশ দিয়ে আন্দোলনকারীরা ঘিরে ফেলেছে। আর মাত্র ৪৫ থেকে ৫০ মিনিট আছে, এর ভিতরে তারা গণভবনে পৌঁছে যাবে। তখন আপনার বোনকে বা আপনাদেরকে বাঁচানো আমাদের পক্ষে সম্ভব হবে না, আর আপনাদেরকে না বাঁচাইতে পারলে আমাদের জন্য বিপদ হয়ে যাবে। এজন্য তার বোনকে, শেখ হাসিনার বোন রেহানাকে সেনাপ্রধান অনেক বোঝানোর চেষ্টা করলে শেখ হাসিনার বোন রেহানা শেখ হাসিনাকে বুঝালে হাসিনা তার বোনের এই প্রস্তাবও রাজি হয় না, আর উল্টা রেহানার সাথে খারাপ আচরণ, খারাপ ব্যবহার করে এবং বলে যে কোনো মূল্যে হোক আমাকে ক্ষমতায় থাকতে হবে, প্রয়োজনে লক্ষ লক্ষ মানুষকে গুলি করা হোক, লক্ষ লক্ষ মানুষকে মেরে ফেলা হোক। কিন্তু তার এই যখন এই গরম উচ্ছৃঙ্খল আচার ব্যবহার সবাই দেখতে পেল, তখন সেনাপ্রধান নিজেই সরাসরি তার ছেলে জয়কে লাস্ট ফোন দেয় তাকে বোঝানোর জন্য। জয় তার ফোন পেয়ে জয়ও সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সাথে খুবই খারাপ আচরণ করে এবং বলে, তোকে আমার মা সেনাপ্রধান বানিয়েছে, আজ তুই আমার মায়ের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে, আমার মায়ের পক্ষে কোনো কাজ করতে পারিস না। এরকম খারাপ আচরণ করলে সেনাপ্রধান জয়কে বুঝায় এবং বলে এই মুহূর্তে তোমার মাকে বাঁচাতে না পারলে আমাদের জন্য বিপদ হয়ে যাবে, গণভবন চারপাশে ঘেরাও করে ফেলছে। তখন জয় বিষয়টা বুঝতে পেরে তার মাকে ফোন করে তার মাকে বুঝিয়ে বললে তার মা রাজি হয়। কিন্তু রাজি হয়, তার সত্য থাকে যে এই মুহূর্তে আমি চাই একটি লিখিত আকারে ভাষণ দিতে, কিন্তু তাকে সেই সময় দেওয়া হয়নি। লাস্ট সে চেয়েছিল সে টুঙ্গিপাড়া যাওয়ার জন্য গোপালগঞ্জে, তাকে সেই সময় দেওয়া হয়নি, কারণ সেনাপ্রধানরা বুঝতে পেরেছে আর সময় নেই, এই মুহূর্তে কাছাকাছি চলে যাচ্ছে। মাত্র তাকে ৪৫ মিনিট সময় দিয়ে বলা হয় আপনি কোনো একটি শব্দ করার বা লিখিত কোনো কিছু লেখার বা কোনো প্রকার সময় আপনি আর পাবেন না, আপনার সময় একটাই, এখন এই মুহূর্তে পদত্যাগ করে দেশ ছাড়া আপনার বিকল্প কোনো পথ নেই। তখন হাসিনা দেশ ছাড়তে বা দেশ থেকে পালাতে বাধ্য হয়। ৫ তারিখ সকালে আমরা যখন চারিদিক থেকে ঢাকা শহরকে ঘিরে ফেলা হয়েছে আন্দোলনকারীরা, তখন ১১টা উপরে ১২টা, সাড়ে ১২টার মতো বাজে। ঠিক তখন হাসিনা দেশের সকল বাহিনীর প্রধানদের সাথে একটি জরুরি বৈঠক করে। সেই বৈঠকে হাসিনা সবাইকে অনুমতি দেয়, সকল বাহিনীকে অনুমতি দেয় যে ছাত্র জনতাকে গুলি করে, নির্যাতন করে এই আন্দোলনকে দমানোর জন্য। ঠিক তখনই সকল হাসিনার এই প্রস্তাবে অসম্মতি জানায়। তারা বলে যে জনগণের বিরুদ্ধে আমরা গিয়ে কোনো কাজ করতে পারবো না, জনগণ রাস্তা নেমে গেছে, এখানে আমাদের কিছু করার নেই। তখন হাসিনা সকল বাহিনীর কাছে কিছু টাইম, এই একটা তার নিজ দলীয় সন্ত্রাস ক্যাটার দিয়ে আন্দোলনকে দমানোর জন্য তাদের কাছে অনুমতি চায়। যখন সব বাহিনীরা প্রস্তুত বলে যে সিদ্ধান্ত জানায় যে আমরা জনগণের বিরুদ্ধে গিয়ে তাদের বুকে গুলি চালাতে পারবো না, তখন হাসিনা তার নিজের ক্যাডার দিয়ে, বাহিনী দিয়ে আন্দোলনকে দমানোর জন্য সকল বাহিনীর প্রধানদের কাছে অনুমতি চাইলে তাকে এই অনুমতিও দেওয়া হয়নি। এটা ছিল ঠিক যেন ৭১-এর সময় বাংলাদেশের জনগণের বিরুদ্ধে লড়াই করেছিল পাক বাহিনী এবং বাংলাদেশের বাহিনী।
আর 2024-এর এই গণ আন্দোলনকে দমানোর জন্য দেশের ছাত্র জনতার বিরুদ্ধে আন্দোলন করছে ভারতীয় বাহিনী আর হাসিনার নিজস্ব গড়া সন্ত্রাস বাহিনী। হাসিনাকে যখন ঠিক দুপুর 12টা থেকে 1টা বাজে, তখন হাসিনাকে 45 মিনিট সময় দেওয়া হয়েছিল সেনাবাহিনী থেকে, যার কারণ হলো ঢাকা শহরের চারিদিক থেকে ছাত্র জনতা আন্দোলন করে ঘিরে ফেলেছিল গণভবনের উদ্দেশ্যে। যখন এই পরিস্থিতি আসছে, যখন সেনাবাহিনী বুঝতে পেরেছে এখন পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণের বাহিরে, তখন হাসিনাকে 45 মিনিট সময় তারা নির্ধারণ করে দেন। এই 45 মিনিটের ভিতরে তাকে তার সঠিক সিদ্ধান্তে যেতে হবে, তা না হলে তার উপরে বড় ধরনের বিপদ আশঙ্কা করেছিলেন সেনাবাহিনীরা। 45 মিনিট হাসিনাকে দেওয়ার সময় হাসিনা গণভবনে তার উপস্থিতি, সকল অধীনস্থ কর্মকর্তা, এমপি, মন্ত্রী এবং তার পরিবার সদস্য সবার সাথে সে খারাপ আচরণ করে। সে উগ্র মেজাজি হয়ে গিয়ে সবার সাথে অশ্লীল ভাষায়, অশ্লীল বাক্যে খারাপ আচরণ ব্যবহার করতে থাকে এবং সবাইকে বলে সে দেশ ছাড়তে প্রস্তুত নয়, সে পদত্যাগ করতে প্রস্তুত নয়, যে কোনো মূল্যে দেশের মানুষকে গুলি করে হলেও সে ক্ষমতায় টিকে থাকতে চায়। তখনও 45 মিনিট সময় দেওয়ার পরও তার সিদ্ধান্তে সে অটল ছিল, যে কোনো পরিস্থিতিতে মানুষ মেরে হলো সে তার ক্ষমতায় টিকে থাকবে। হাসিনা পদত্যাগের আগে তাকে যখন 45 মিনিট সময় বেঁধে দেওয়া হয়, তখন সে একটি লিখিত আকারে নোট করতে চেয়েছিল, একটি বক্তব্য দিতে চেয়েছিল, কিন্তু হাসিনাকে সেই সময়ও সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া হয়নি। কারণ ওরা জেনে গেছে ইতিমধ্যে হাসিনার প্রতিটাই কথাই হলো দেশের বিরুদ্ধে, দেশের জনগণের বিরুদ্ধে, প্রতিটা কাজই হলো ষড়যন্ত্রমূলক। অতএব হাসিনা এখন যে লিখিত সময় দেওয়া হোক বা মৌখিক বলতে দেওয়া হোক, ওইটার ভিতরে যে কোনো দেশের বিরুদ্ধে কল্যাণময় কিছু থাকবে না, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকই থাকবে। এজন্য তাকে কোনো প্রকার লিখিত আকারে বা বক্তব্য দেওয়ার জন্য কোনো সময় দেওয়া হয়নি, কোনো নোট করার জন্য সময় দেওয়া হয়নি। হাসিনা পদত্যাগের সময় দেশ ছাড়ার আগে চেয়েছিলেন ভারতীয় প্রশাসনের কাছে কথা বলে যে ভারত থেকে তাকে যেহেতু একটি হেলিকপ্টার দিয়ে, তাদের নিরাপত্তা বাহিনী দিয়ে তাকে দেশ থেকে নিয়ে যাওয়া হয়। হাসিনার এই আবেদন ভারতে কোনো কার্যকর হয়নি। হাসিনার জন্য ভারত থেকে কোনো হেলিকপ্টার, বিমান কিছুই পাঠানো হয়নি, কোনো নিরাপত্তা কর্মীও তার জন্য পাঠানো হয়নি। হাসিনা গিয়েছেন বাংলাদেশের সামরিক একটি হেলিকপ্টার দিয়ে, তার বোন রেহানাকে নিয়ে সে পালিয়ে গিয়েছিলেন। রাষ্ট্রীয় কিছু গুরুত্বপূর্ণ জিনিসপত্র বিক্রিতে ভরে কিছু টাকা পয়সা নিয়ে, দেশের কিছু অর্থ লুট করে সে এই টাকা পয়সা নিয়ে তার বোনকে সহকারে সে সামরিক হেলিকপ্টার দিয়ে দেশ ছেড়ে পালিয়ে যান। লাস্ট কথা হলো, হাসিনা দেশ ছাড়ার 1 ঘন্টা আগেও চেয়েছিলেন এই দেশের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে, ছাত্র জনতাকে গুলি করে হত্যা করে রক্তপাত ঘটিয়ে হলো সে তার ক্ষমতায় টিকে থাকবে। কারণ তার প্ল্যান ছিল একবার যদি ক্ষমতায় টিকে থাকতে পারে, একবার যদি আন্দোলন দমাতে পারে, তাহলে সে তার সিস্টেম অনুযায়ী, পূর্বের সিস্টেম অনুযায়ী চিরুনি অভিযান দিয়ে, যেমন আয়নাগরের মতো সন্ত্রাস বাহিনী দিয়ে সে প্রতিটা মানুষকে নির্যাতন করবে, প্রতিটা মানুষকে ধরে ধরে স্কুল, কলেজ, ভার্সিটিতে প্রতিটা ছাত্রকে, প্রতিটা আন্দোলনকারীকে, তার বিপক্ষ দলের, বিরোধী দলের যত ছাত্র আন্দোলনকারী আছে সবাইকে ধরে সে নির্যাতন করবে, সে হত্যা করবে, গুম করবে ভারতীয় রয়ের মাধ্যমে। এটা ছিল তার টার্গেট। এজন্য সে ক্ষমতা ছাড়ার 1 ঘন্টা আগেও তার সিদ্ধান্তে অনড় ছিল। লাস্টে তার পরিবার তাকে বুঝালে, তার ছেলে জয় তাকে বুঝালে সে সম্মতি জানিয়ে দেশ ছাড়তে বাধ্য হয়। 2024 স্বাধীনতার আমরা দেখেছি এই পর্যন্ত 900 থেকে 1000 পর্যন্ত ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে। এই খুনি হাসিনা, এই স্বৈরাচার হাসিনা তার নিজস্ব সন্ত্রাস বাহিনী, ক্যাডার বাহিনী দিয়ে, সে তার নিজ দলীয় সন্ত্রাসীদেরকে দিয়ে সে এই পর্যন্ত 900 থেকে 1000 ছাত্র জনতাকে হত্যা করেছে। এই পর্যন্ত 7500 থেকে 10,000 পর্যন্ত গুরুতর আহত মেডিকেলে ভর্তি আছে। কারো 1 চোখ নেই, কারো 2 চোখ নেই, কারো হাত পা নেই। এই অবস্থায় মেডিকেলে 7500 থেকে 10,000 আহত এখনো ছাত্র জনতা, জনগণ পড়ে আছে মেডিকেলে, তার অসুস্থ অবস্থা জীবন কাটাচ্ছে। আমরা জানি 2024 স্বাধীনতায় 80,000 থেকে 1 লক্ষ মানুষ ছোটখাটো আহত হয়েছে,
ছোটখাটো ভাবে অসুস্থ হয়েছে, যারা ছোটখাটো মেডিকেলে 1-2 দিন চিকিৎসা নিয়ে এখন বর্তমানে বাড়িতে অবস্থান করতেছে তাদের নিজ নিজ বাড়িতে। 2024 ছাত্র জনতাকে তাদের গণ অভ্যুত্থানের মাধ্যমে, তাদের ত্যাগের মাধ্যমে, তাদের রক্ত, তাদের জীবনের মাধ্যমে, তাদের হাত পায়ের মাধ্যমে, তাদের চোখ নষ্টের মাধ্যমে, তাদের জীবনকে সম্পূর্ণ করে সংগ্রাম করার মাধ্যমে এই দেশকে আল্লাহ তাআলা একটি স্বাধীন দেশ হিসাবে, একটি স্বৈরাচার মুক্ত, একটি সন্ত্রাস মুক্ত দেশ হিসাবে, একটি ভূখণ্ড হিসাবে আমাদেরকে উপহার দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমাদের শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আন্দোলনটা ছিল যেটা ঢাকা টু মার্চ 6 তারিখ। 6 তারিখের পরিবর্তে এটাকে করা হয়েছিল 5ই আগস্ট। 5ই আগস্ট সিদ্ধান্ত নেওয়াটা ছাত্র আন্দোলনের বা ছাত্রদের এটা ছিল সঠিক একটা সিদ্ধান্ত, সবচেয়ে ভালো, সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আর হাসিনার জন্য ছিল এটা খুবই একটা বিপজ্জনক সংকেত। এটা ইনশাল্লাহ আমরা আন্দোলনের সময় বা আন্দোলনের পরে পুরোপুরি বুঝতে পারছি 5ই আগস্ট। আর দ্বিতীয় হলো, হাসিনা 5 তারিখে কারফিউ দিয়েছিল। তার উদ্দেশ্য ছিল দেশের জনগণকে বা ছাত্র জনতাকে ঘর থেকে বের হতে দিবে না, তাদেরকে ঘর থেকে বের হতে না দিয়ে সে আন্দোলনকে দমিয়ে ফেলবে, এটা ছিল তার টার্গেট। কিন্তু সে এই সিদ্ধান্তটা ভুল করেছে, যার কারণে আন্দোলনকারীদের খুবই সুযোগ হয়েছে। কারফিউ দেওয়াটা সিদ্ধান্তটা ভুল ছিল কেন, এটা আমি নিজে সরাসরি উপলব্ধি করতে পেরেছি। এই জন্যই আমি এটাকে বলবো, হাসিনার 5 তারিখে কারফিউ দেওয়ার সিদ্ধান্তটা সম্পূর্ণই ভুল। আর ছাত্র আন্দোলনের জন্য এটা খুবই একটা পজিটিভ দিক ছিল। যেমন 5 তারিখে কারফিউর কারণে গভীর রাত থেকেই প্রায় সকাল 10টা পর্যন্ত রাস্তাঘাট ছিল ফাঁকা, যার কারণে 10টার পরে আমরা 10:30 থেকে 11টার দিকে টঙ্গী থেকে একসাথে জড়ো হয়ে আমরা মার্চ করি ঢাকার উদ্দেশ্যে, গণভবনের উদ্দেশ্যে। যদি কারফিউ থাকতো ওই দিনে, হয়তো অনেক মানুষই তাদের অফিস আদালতে থাকার কারণে বা তাদের উপরোক্ত কর্মকর্তার কারণে, জবাবদিহিতার কারণে সে আসতে পারতো না, উপস্থিত থাকতে পারতো না। কিন্তু কারফিউ থাকার কারণে প্রতিটা লোকই আন্দোলনে শরিক হতে পেরেছে। এটা সবার জন্যই এটা সুযোগ হয়েছে। দ্বিতীয় পয়েন্ট হলো, রাস্তাঘাট ফাঁকা থাকার কারণে আমরা যে লং মার্চ করেছি আমাদের জন্য খুবই সুবিধা হয়েছে। কোনো হয়রানি ছাড়া আমরা গাড়ি গুড়ি নিয়ে ফাঁকা রাস্তায় আমরা যেতে পেরেছি। তাহলে ছাত্র আন্দোলনের জন্য বা ছাত্র জনতার জন্য আন্দোলন করতে 5 তারিখের কারফিউ আমাদের জন্য খুবই পজিটিভ হয়ে দাঁড়িয়েছে। আর শেখ হাসিনার জন্য এটা ছিল বড়ই একটা ভুল সিদ্ধান্ত, এটা আমি আমার ব্যক্তিগতভাবে মনে করি। তো 5 তারিখে আমরা যখন সকাল 10:30 থেকে 11টায় গণভবনের উদ্দেশ্যে রওনা করি, আমাদেরকে সর্বপ্রথম বাধা দেওয়া হয়েছিল আবদুল্লাহপুর স্থানে। সেই বাধা অতিক্রম করে আমরা গিয়েছিলাম উত্তরা বিএনএস আজমপুর, সেখানে তারপরে দিয়েছিল পুলিশ বাধা আমাদেরকে রাজলক্ষ্মীতে, তারপরে দিয়েছিল র্যাব। কিন্তু র্যাব আমাদেরকে প্রথম বাধা দেওয়ার চেষ্টা করলো, লাস্টে আমাদেরকে 1 কেস পানি দিয়ে সমর্থন জানায়। র্যাব আমাদেরকে তেমন একটা বাধা দেয়নি, আমাদেরকে ছেড়ে দেয়। লাস্ট আমাদেরকে 4টে স্টপে বাধা দিয়েছিল। লাস্ট বাধা দিয়েছিল এয়ারপোর্টে, সেখানে আমাদের উপরে অনেক গুলিও ছোড়া হয়েছে, অনেক ভয়ভীতি দেখানো হয়েছে। সেনাবাহিনী পুলিশ মিলে অনেক চেষ্টা করেছিল আমাদেরকে আটকানোর জন্য, কিন্তু তারা আমাদেরকে লাস্ট পর্যন্ত আটকাতে পারেনি। আমাদের গণজোয়ার, আমাদের ছাত্র জনতার যে একটা উৎসবমুখ যে একটা দেশ ত্যাগের জন্য বা দেশের জন্য জীবন দেওয়ার প্রস্তুতি আমরা নিয়েছিলাম, শপথ নিয়েছিলাম, সেটা আমাদের চোখে মুখে দেখে তারা আমাদের জয়ের কাছে পরাজয় বরণ করে তারা আত্মসমর্পণ করতে বাধ্য হয়, আমাদেরকে ছেড়ে দিতে বাধ্য হয়। পরে আমরা যখন এয়ারপোর্ট থেকে গণভবন পর্যন্ত যাই, এই পথে আমাদেরকে আর বাধা দেওয়া হয়নি, পুরো পথটাই আমরা খোলামেলা ভাবে যেতে পেরেছি।